শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি। জানাবো 5 আগস্টের মতো রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের। বাংলাদেশের কাছে 200 কোটি রুপি পাওনা দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ কতটা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, আমরা জানিয়েছি ভারতকে তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটা জানিয়েছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটা জানানো হয়েছে। এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, এই চুক্তি অনুযায়ী হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের দপ্তরে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন। 5 আগস্টের মতো রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের। সত্যি সত্যি পরিবর্তন চাইলে, সংস্কার চাইলে আবারও 5 আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কার বলতে এইটুকু বুঝি আমার একটা পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি, যেন আমার ভোটটা আমি নিজে দিতে পারি, এটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্ট যেন আমাদের কথাটা আলোচনা হয়, কৃষক যেন ন্যায্য দাম পায়, শ্রমিক যেন ন্যায্য মজুরি পায়। আমরা দিন শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই। জনগণের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবারও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? যদি না চান তাহলে কিন্তু যেমন 5 আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। বাংলাদেশে সাম্প্রদায়িকতা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেউ যদি বলে এদেশে সাম্প্রদায়িকতা হচ্ছে, এই কথা আমরা মানতে রাজি না, কারণ আমরা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি। তিনি আরো বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে, ছাত্র জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে, কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ। এই সময় দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের কাছে 200 কোটি রুপি পাওনা দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। সরবরাহ করা বিদ্যুতের জন্য বাংলাদেশের কাছে 200 কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি। সোমবার প্রকাশিত ভারতীয় সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি চুক্তির অধীনে বাংলাদেশে 60 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। বকেয়া থাকা সত্ত্বেও সেবায় ব্যাঘাত রোধে বাংলাদেশ বকেয়া অর্থ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মানিক সাহা বলেন, 200 কোটি রুপির বকেয়ার ঋণ প্রতিদিন বাড়ছে। যেহেতু বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বাংলাদেশের মাধ্যমে আমদানি করা হয়েছিল, ত্রিপুরা সরকার অতীতের সহায়তার জন্য কৃতজ্ঞতা থেকে বিদ্যুৎ সরবরাহ করছে। রাজ্য অনির্দিষ্টকালের জন্য অর্থ প্রদান ছাড়া চলতে পারে না। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলছে, ক্রমবর্ধমান ঋণ বিদ্যুতের অব্যাহত সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ভারত সরকার কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার আগে একটি সমাধানের আশা করেছে। বিদ্যুৎ ইস্যুর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনা ত্রিপুরায় সম্ভাব্য শরণার্থী নিয়ে প্রশ্ন উঠেছে। মানিক সাহা বলেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো শরণার্থী আগমন ঘটেনি। ত্রিপুরা সরকার রাজ্যের উত্তর, দক্ষিণ ও পশ্চিম জুড়ে বিস্তৃত বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্ত বরাবর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ কতটা। নির্বাচন নিয়ে বিএনপি নানামুখী আলোচনা করে যাচ্ছে। দলটির এই আলোচনার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে তার ভাষণে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলার সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন, 2025 ডিসেম্বর বা 2026 30 জুনের মধ্যে নির্বাচন হবে।
হবে। আসন্ন নির্বাচনে অন্যান্য দল অংশ নিতে পারলেও আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। তার এই বক্তব্যের পর তা প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে, তার আগে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নই অপ্রাসঙ্গিক। হঠাৎ আলোচনা যে কারণে গত বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। পরে সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা। জবাবে তিনি বলেছিলেন, আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, সেই রকম একটা নির্বাচন চাই আমরা। এই সময় তিনি এটিও বলেন, অযোগ্য যদি না হয় তাহলে তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। এ নিয়ে ওই রাতেই মজুমদারের বক্তব্য প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবৃতি দেয়, যেখানে সংগঠনের পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগ বাংলাদেশে একাধিক গণহত্যার জন্য দায়ী গোষ্ঠী। এছাড়াও গুমখুন, বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে আওয়ামী লীগ গত 16 বছর ধরে জড়িত ছিল। সর্বশেষ জুলাই গণহত্যায় প্রায় 2000 শহীদের প্রাণ এবং 30,000-এর অধিক মানুষের অঙ্গহানি করেছে দলটি। এতে আরো বলা হয়েছে, যে দলটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ। এই বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মজুমদারকে তার বক্তৃতা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। শুক্রবার রাতে মজুমদার নিজের বক্তব্য নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ও বিবৃতি দেন। তিনি বলেন, কোন দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। যতক্ষণ পর্যন্ত কোন দলের নিবন্ধন আছে ততক্ষণ পর্যন্ত তাদের নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ আমাদের হাতে নেই। আগে গণহত্যার বিচার, পরে অন্য প্রশ্ন। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি তাদের শরিক জোট, 14 দলীয় জোটের নেতাদের কেউ কেউ এরই মধ্যে গণহত্যার বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন। গণহত্যার বিভিন্ন মামলায় তাদেরকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যায় জড়িত, তাদের সাথে 14 দলও একই অপরাধে জড়িত। আগে গণহত্যার বিচার হবে, তারপর অন্য প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিও এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দল হিসেবে সংগঠনের বিচার নিয়ে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিয়ে জনমত তৈরি করেছে। সংগঠনটি মনে করে, এই মুহূর্তে যদি দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হয় তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। দলটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগ বিচারে বা নির্বিচারে মানুষ হত্যা করেছে, মানুষ হাজার হাজার ছাত্রদের হত্যা করেছে, আহত করেছে। যারা খুনি তাদের বিচারের আগে যদি নির্বাচন প্রক্রিয়ায় যান তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। বিচার প্রক্রিয়ার মধ্যে যদি সবকিছু হয় তাহলে আমাদের অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে। নির্বাচনী আইন কি বলছে? শুক্রবার রাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তার বক্তব্যে ব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। সেখানে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলা সুরাহার উপর। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এই আইনে কেউ দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের সংসদে নির্বাচনের আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধের দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেন, কোনো দল আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। সেক্ষেত্রে আওয়ামী লীগ বা যে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে। আলিম জানান, এর বাইরেও কোনো দল পরপর দুইবার নির্বাচনে অংশ না নিলে কিংবা দলীয় গণতন্ত্রের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু থাকলে সে দলের নিবন্ধন বাতিল করার সুযোগ নির্বাচন কমিশনের আছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী ও ফৌজদারি অপরাধী সাব্যস্ত হয়ে অনূন্য 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে দণ্ডিত ব্যক্তি একসময় সংসদে নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান। কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে তিনি আজীবনের জন্যই নির্বাচনে অযোগ্য হবে। বদিউল আলম মজুমদার বলেন, তারা যে সংস্কার প্রস্তাব আনছেন সেখানে আইসিটি আইনের এই ধারা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। ট্রাইব্যুনাল ও আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত 3.5 মাসে প্রায় 250 অভিযোগ জমা পড়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।